মর্নিং সবাইকে। শরীরটা আজকে ভালো নেই, প্রচণ্ড জ্বর আজ 2-3 দিন ধরে। তো আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলে যাই, সেটা হচ্ছে যে প্রোটিন। ঠিক আছে, আমাদের দৈনন্দিন খাবারে প্রোটিনের গুরুত্ব কতটুকু এটা নিয়ে আজকে একটু কথা বলি। আজকে একটা লেকচারও এটার উপরে দিয়ে এসেছিলাম আর কি, প্রোটিন সম্পর্কে। তো কিছু তথ্য ভাবলাম যে আমার দর্শক যারা আছে বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও কিছুটা জানাই যাওয়ার চেষ্টা করবো আজকে। ঠিক আছে, মানবদেহের আসলে কোষ তৈরি বলেন, মাসেল তৈরি বলেন, স্কিন ডেভেলপমেন্ট বলেন, বোন ডেভেলপমেন্ট বলেন, ঠিক আছে, ইমিউনিটি ডেভেলপমেন্ট বলেন, হ্যাঁ, এই যে কাজটা করে সেটা এখানে কিন্তু প্রোটিনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি এখানে প্রোটিনের গুরুত্ব। আপনি সারাদিন যে খাবার খাচ্ছেন তার 35% প্রোটিন হওয়া উচিত। যদি এটা না হয় তাহলে প্রোটিন ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। ঠিক আছে, আমাদের দেশে মূলত প্রোটিনের উৎস বলতে আমরা কিন্তু বুঝি কি জানেন না, ব্রয়লার মুরগি, ব্রয়লার ডিম। ঠিক আছে, মূলত এই বহুদিন ধরে এই ব্রয়লার মুরগি, ব্রয়লার ডিম এটা কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে আসছিল। আমি এটা কেন বললাম, কারণ কি দেশি মুরগি, দেশি ডিম, গরু বলেন, খাসি বলেন, ভেড়া বলেন, এই ধরনের যে হাই প্রোটিন ডায়েট যেগুলো, এগুলো কিন্তু আমাদের দেশের মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে এখন। ঠিক আছে, আপনি 1 কেজি খাসি মাংস কিনতে যান 1100 টাকা কেজি। ঠিক আছে, 1 কেজি গরু কিনতে যান 900 টাকা কেজি। এই জন্য বললাম। আর দেশি মুরগি তো এরকম, যদি ধরেন পিস হিসেবে ধরেন একটা মুরগি, তাও 700-800 টাকা চলে যায়। এই জন্য আমি বললাম যে আমাদের দেশের বহুদিন থেকে এই যে ব্রয়লার জাতীয় যে প্রাণী আছে, যেমন হচ্ছে ব্রয়লার ডিম, ব্রয়লার মুরগি, তারপরে হচ্ছে যে লেয়ার আছে, এরা কিন্তু আমাদের প্রোটিনের একটা বিশাল চাহিদা পূরণ করে। ঠিক আছে, তো আজকে কথা বলবো যে এই যে মাংসগুলো আছে এর বিকল্প আপনি কি খেতে পারেন সেটা নিয়ে একটু কথা বলবো। মানবদেহে মূলত প্রোটিনের যদি সমস্যা হয় বা ঘাটতি হয়, বিশেষ করে আমি যদি বাচ্চাদের কথা চিন্তা করি, বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে না, তাদের যে চতুরতা, তাদের যে বুদ্ধির বিকাশ, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা বৃদ্ধদের কথা চিন্তা করি, বয়স্ক মানুষ যারা আছে, যাদের মূলত আসলে কিডনির প্রবলেম নাই, হ্যাঁ, বৃদ্ধ মানুষ যারা, তাদের কিন্তু শারীরিক যে সক্ষমতা সেটাও নষ্ট হয়ে যাবে, মাসেল ডেভেলপমেন্ট হবে না, এই আর কি। আমি বৃদ্ধ মানুষদের কিডনির বিষয়টা কেন বললাম, যারা কিডনি পেশেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই এই প্রোটিন ইনটেকটা অবশ্যই তার কনসালটেন্ট যিনি আছেন বা ডক্টর যিনি আছেন, হ্যাঁ, তার পরামর্শ অনুযায়ী আপনারা প্রোটিন ইনটেকটা করবেন। ঠিক আছে, আর যদি গর্ভবতী মায়ের কথা বলি, গর্ভবতী মায়েরা কিন্তু যদি ঠিকঠাক মতো এই প্রোটিন বা আমিষের চাহিদা পূরণ করতে না পারেন, আপনি নিজেও তো দুর্বল হবেন, আপনার ডেলিভারি পরবর্তী সময়ে বাচ্চার যে দুধ খাওয়াবেন সেই দুধের উৎপাদনও কমে যাবে, আপনার বাচ্চা আলটিমেটলি কিন্তু অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে পারে। পাশাপাশি যারা হচ্ছে ইয়াং মানুষ আছেন, যারা কর্ম করতেছেন, মাঠে যাচ্ছেন, প্রতিদিন প্রচুর কাজ করতে হয়, আপনারা যদি এই আমিষের দিকে বা প্রোটিনের দিকে যদি খেয়াল না করেন, আপনাদের মাসেল ডেভেলপমেন্ট হবে না, আপনাদের পেশি নষ্ট হয়ে যাবে, কাজের দক্ষতা হারায় ফেলবেন, কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে, আপনার এনার্জি নষ্ট হয়ে যাবে, পাওয়ার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যে প্রোটিন একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এখানে। ঠিক আছে, এটার দিকে সবাই একটু নজর দিবেন। দৈনন্দিন আপনার কতটুকু প্রোটিন প্রয়োজন সেটা নির্ভর করবে আপনার হাইট, ওয়েট, সব কিছু মিলায়। ঠিক আছে, যেমন মনে করেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার ওজন যদি হয় 60 কেজি, তাহলে সে প্রতিদিন 60 গ্রাম করে সে প্রোটিন খেতে পারবে। ঠিক আছে, এর থেকে বেশি নয়, এর থেকে কমও নয়। ঠিক আছে, এটা কেন বললাম, কারণ প্রত্যেক কেজিতে পার কেজি পার গ্রাম এভাবে প্রোটিনটা হিসাব করা হয়। পাশাপাশি দেখা যায় যারা বাচ্চা আছে, এই বাচ্চাদের ক্ষেত্রে তার একটু বেশি, কোনো বাচ্চার ওজন যদি এই মুহূর্তে হয় সাপোজ 20 কেজি, সে কিন্তু প্রোটিন গ্রহণ করবে 25 থেকে 30 গ্রাম, একটু বেশি নিতে হয়। পাশাপাশি যাদের কিডনি জটিলতা নেই, বয়স্ক মানুষ এবং যারা প্রেগনেন্ট উইমেন আছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যদি আমরা প্রোটিনের ইনটেকটা বলি, প্রোটিন চাহিদা যে বলি, সেটা হচ্ছে যে তার ওজনের কিন্তু 1.5 গুণ হতে হয়। যেমন একজন বৃদ্ধ মানুষ অথবা একজন প্রেগনেন্ট উইমেন, তার ওজন যদি এই মুহূর্তে 70 কেজি হয়, ঠিক আছে, সেটা কিন্তু তার 1.5 গুণ। তাহলে 70 যদি হয়, এখানে 70 আর হচ্ছে আপনার 70 গ্রাম, আর ওখানে 70-এর অর্ধেক কত, 35। ঠিক আছে, প্রায় 105 গ্রামের মতো তাকে প্রোটিন গ্রহণ করতে হবে। পাশাপাশি যে সকল মায়েরা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের জন্য একই হিসাব, তারা প্রোটিন ইনটেকটা তার বডি ওয়েটের 1.5 গুণ করবেন। ঠিক আছে, বডি ওয়েট যেরকম থাকবে তার 1.5 গুণ করে আপনি সেই গ্রাম হিসাব করে আপনি প্রোটিনটা গ্রহণ করবেন। হ্যাঁ, পাশাপাশি যে সকল মানুষের ওজন বেশি, তারা সেই প্রোটিনের পরিমাণটা একটু কম রাখবেন, যাদের ওজন বেশি,
তারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, যাদের ওজন কম তারা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। পুষ্টিবিদদের মতে আপনার 25 থেকে 30 গ্রাম প্রতিদিন প্রোটিন খাওয়া উচিত, এটা আমি আগেও বলেছি। ঠিক আছে, এর থেকে যদি আপনি কম খান তাহলে আপনি জটিলতায় ভুগতে পারেন, এর থেকে যদি বেশি খান সেক্ষেত্রে আপনাকে জটিলতায় পড়তে হতে পারে। প্রোটিন বলতে মূলত আমরা মাছ, মাংস, এই যে পোলট্রি, বিভিন্ন ধরনের রেড মিট এটাকে বুঝি। কিন্তু এটার বিকল্প অনেক কিছু আছে যেটা আমাদের কাছে সহজলভ্য, সেটা আমরা অনেকেই জানি না। চলুন আজকে জেনে আসি কিছু সহজলভ্য আমাদের প্রোটিনের উৎস, যেটা আমাদের মানুষের দেশের মানুষ এটা অ্যাভেল করতে পারে। ঠিক আছে, যারা আন্ডার পভার্টি লাইন আছেন বা দরিদ্র মানুষ আছেন, যারা দিন আনেন দিন খাচ্ছেন, যারা এই প্রোটিনের চাহিদা পূরণ করতে পারছেন না, চলুন আজকে আমরা জেনে আসি কিছু অ্যাভেলেবেল প্রোটিনের সোর্স যেগুলো আমাদের আশেপাশেই রয়ে গেছে। প্রোটিনের উৎস যদি আমি বলতে যাই তাহলে সর্বপ্রথমে আমাদেরকে ব্রয়লার যে আইটেমটা সেটা নিয়ে আসতেই হবে, এটার কোনো বিকল্প নেই এই মুহূর্তে। তো ব্রয়লার মুরগি বা ব্রয়লার ডিম দাম যদি বেড়েও যেয়ে থাকে, প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন যে একটা দিন অথবা দুইটা দিন যাতে দুই এক পিস করে প্রতিটা মানুষ খেতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করবেন। আর পাশাপাশি হচ্ছে যে বাজারে যেমন তেলাপিয়া মাছ আছে যেটা আমাদের কাছে সহজলভ্য, পাঙ্গাস মাছ আছে, যদি কেউ পারেন শিং, মাগুর, কই। আমি জানি এগুলো অনেক দামি প্রোডাক্ট। ঠিক আছে, আমি যখন কথা বলবো এটা আমার বিরুদ্ধে অনেকেই কথা বলবেন, তারপর চেষ্টা করবেন, যদি পারেন তো ভালো, না পারলে তেলাপিয়া আছে, পাঙ্গাস মাছ আছে, সর পুঁটি আছে, ছোট পুঁটি আছে, নদী নালায় আমাদের যে ন্যাচারাল যে মাছগুলো পাওয়া যায় আপনি সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রোটিনের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে। আমি দ্বিতীয় যে উপাদানটা বলবো প্রোটিন উৎস হিসেবে সেটা হচ্ছে ডাল। আপনারা ডাল তো প্রচুর পরিমাণে খেয়ে থাকেন, ঠিক আছে, অনেকে জানেন না কী পরিমাণ প্রোটিন এটাতে থাকে। চেষ্টা করবেন যখন ডাল রান্না করবেন তখন আপনি অ্যাটলিস্ট আপনার যে পরিমাণ ডাল আপনি প্রতিদিন খাচ্ছেন, সেটা অবশ্য মেজারমেন্ট করার দরকার নেই, তবে অ্যাটলিস্ট যাতে আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ হয় সেভাবে আপনি ডালটা খাবেন। কিভাবে খাবেন? ডালের সাথে চাল মিক্সড করবেন, খিচুড়ি যেটা তৈরি করার কথা বলি আমি, এই খিচুড়ির সাথে আপনি 2-3 প্রকারের ডাল দিয়ে তারপরে আপনি এই ডালটা রান্না করার চেষ্টা করবেন, তাতে আপনার প্রোটিনের চাহিদা অনেকাংশে পূরণ হয়ে যাবে। ঠিক আছে, কারণ ডাল আপনাদের প্রোটিনের চাহিদা প্রচুর পরিমাণে পূরণ করে থাকে। ছোটবেলায় আমরা শুনতাম যে ডালকে গরিবের আমিষ বলা হয়, এটা গরিবের আমিষ নয়, এটা সবার জন্যই সমান। ঠিক আছে, কাউকে ছোট করার জন্য নয় এই কথাটা। এই জন্য ডাল আপনি যখন খাবেন চেষ্টা করবেন খিচুড়ি সহিত তৈরি করার, বিভিন্ন 4-5 প্রকারের ডাল দিয়ে আপনি এটা তৈরি করার চেষ্টা করবেন। 3 নম্বরে যেটা কথা বলবো সেটা হচ্ছে ছাতু। আমি জানি না আমাদের দেশে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যেয়ে থাকে তাহলে সেটা খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে আপনি ছাতুটা খাওয়ার চেষ্টা করেন। এটাও প্রোটিনের একটা ভালো উৎস, প্রোটিনের বিকল্প, প্রচুর প্রোটিন পাওয়া যায় এটাতে। ঠিক আছে, এবার যে প্রোটিনের কথা বলবো সেটা হচ্ছে বাদাম। এই বাদাম কিন্তু কাঠবাদাম হতে পারে, চীনা বাদাম হতে পারে, আমাদের গ্রামে গঞ্জে যে নর্মাল বাদাম পাওয়া যায়, 2টা করে কোয়া থাকে, এই যে বাদামগুলা, তারপরে হচ্ছে যে চীনা বাদাম তো বললাম, এই বিভিন্ন ধরনের বাদাম আইটেম, পাশাপাশি আপনি কুমড়োর বীজ, তারপরে হচ্ছে বরবটি, এই যে বীজগুলা, তারপরে হচ্ছে সিমের বীজ, প্রচুর প্রোটিন উৎস, প্রচুর, আপনার মাংস খাওয়াই লাগবে না যদি আপনি এই ধরনের বীজ খাওয়ার চেষ্টা করেন। এবং কুমড়োর বীজ, এখানে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। যখন ডেভেলপমেন্ট হবে শরীরে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মাংসের বিকল্প আপনার এটা খাওয়া আপনার বুদ্ধিমানের কাজ ছিল। থ্যাংক ইউ। আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখবেন, যেটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাবেন, ঠিক আছে, তাহলে আপনার ইমিউনিটি শক্তি বৃদ্ধি পাবে, পাশাপাশি প্রচুর প্রোটিন পাবেন। যদি আপনি 100 গ্রামের মতো মিক্সড ভেজিটেবল খান সেখান থেকে আপনি 2 থেকে 4 গ্রাম পর্যন্ত প্রোটিন পাবেন। যদি আমি সবুজ শাকসবজির কথা বলি সেখানে ব্রোকলি হতে পারে, মূলা, গাজর, টমেটো, ফুলকপি, পাতাকপি, এই ধরনের আইটেমগুলো, তারপর আপনার যে পুঁই শাক, লাল শাক, ঠিক আছে, আমাদের নদী নালায় যে শাকগুলো পাওয়া যায়, হেলাঞ্চো শাক, ঠিক আছে, অনেক ধরনের শাক পাওয়া যায়, এই ধরনের শাক খাওয়াটা প্রতিদিন প্র্যাকটিস করবেন। তাহলে যদি 100 গ্রাম এরকম মিক্সড সবজি খেতে পারেন সেখান থেকে আপনার 2 থেকে 4 গ্রাম প্রোটিনের চাহিদা আপনার পূরণ হয়ে যাবে। দুধ এবং দুগ্ধজাত পণ্য এটাকে আমরা সুষম খাবার বলে থাকি। ঠিক আছে, আপনার প্রতিদিনের প্রোটিনের যে চাহিদা সেই দুধ থেকে কিন্তু আপনি এই প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন। তবে যাদের আসলে দুধের ডিসঅর্ডার আছে, দুধ খেতে পারেন না, হজম করতে পারেন না, তাদের জন্য দইটা হচ্ছে বিকল্প, কারণ দুধের থেকে 14 গুণ বেশি প্রোটিন এই দইয়ে পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য দুধ থেকে তৈরি যে পণ্যগুলো আছে যেমন পনির হতে পারে, আপনার দই হতে পারে, ছানা যেটা বলি আর কি, এটাও হতে পারে। তবে মিষ্টি জাতীয় খাবার নয়, এগুলো মিষ্টি দিয়ে খাওয়া যাবে না। যখন আর্টিফিশিয়াল মিষ্টি দিবেন আপনি, এটার কর্মক্ষমতা এবং এর যে পাওয়ার, ইমিউনিটি পাওয়ার, সেটা নষ্ট হয়ে যায়।
চেষ্টা করবেন টক দই খাওয়ার জন্য। এবং যদি কারো দুধের সমস্যা না থাকে আপনি দুধ খাবেন সরাসরি, কোনো অসুবিধা নেই। এবং ঘি খেতে পারেন, মাখন খেতে পারেন। এই মুহূর্তে আমি যে ফলটার কথা বলবো সেটা তো প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, আমাদের দেশেও এটা অ্যাভেলেবেল। সেটা হচ্ছে কাঁঠাল। পশ্চিমা বিশ্বে এবং বিশ্বের অন্যান্য দেশে, ঠিক আছে, এই কাঁঠালটাকে কিন্তু বিভিন্নভাবে খাওয়া হয়, সবজি হিসেবে বিশেষ করে খাওয়া হয়। আমরা তো পেকে গেলে খাই। আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়ার কিছু অংশ বলেন, তারা কিন্তু কাঁঠালের এই কোয়াটা মাংসের বিকল্প হিসেবে খায়। কাঁঠালের কোয়া মাংসের মতো করে রান্না করে খায়। একটা গবেষণায় দেখা গেছে যে এক কোয়া ঠিক এই সাইজের একটা কাঁঠালের কোয়াতে আপনি 2 থেকে 3 গ্রাম পর্যন্ত প্রোটিন আপনি পাবেন। তাহলে বুঝতেছেন যে কাঁঠালের গুরুত্ব কতটুকু প্রোটিন আপনার সাপ্লিমেন্ট হিসেবে। পৃথিবীর বিভিন্ন দেশে মাশরুম খাওয়াটা অনেক জনপ্রিয়। আমি মাঝে একটা ভিডিওতে বলেছিলাম, শীতপ্রধান দেশে একটা সময় মানুষ বিকালের দিকে তারা জঙ্গলে যায় মাশরুম কুড়াইতে। যদিও আমাদের দেশে জঙ্গলে যে মাশরুমগুলো হয় তার অনেকগুলোই বিষাক্ত, শীতপ্রধান দেশে এটা অন্যরকম একটা পরিস্থিতি আর কি। যাই হোক, মাশরুম কিন্তু আপনার প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। ঠিক আছে, একটা ভালো প্রোটিনের উৎস। যদি আপনি 100 গ্রাম মাশরুম খেতে পারেন দিনে, সেখান থেকে আপনি 4 গ্রামের মতো প্রোটিন পাবেন, যেটা আপনার দেহের জন্য প্রয়োজন, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। ঠিক আছে, এই জন্য প্রোটিনের বিকল্প হিসেবে যদি কারো সামর্থ্য থাকে এবং অ্যাভেলেবিলিটি থাকে, অবশ্যই মাশরুমটা খাবেন। এটা হচ্ছে আপনার প্রাণীজ নয়, এটা উদ্ভিজ প্রোটিন। এই উদ্ভিদ প্রোটিন আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ এটা সৃষ্টি হতে দিবে না, ইমিউনিটি পাওয়ারটাকে অনেক ডেভেলপ করবে। ঠিক আছে, আপনি প্রাণীর যে প্রোটিন খান, রেড ব্লাড সেল যেগুলো আছে যেসব প্রাণীর, এই যে প্রোটিনগুলো খান, এগুলোর কারণে আপনার কোলেস্ট্রল বাড়বে, এইচডিএল কমে যাবে। ঠিক আছে, ব্রেন ডেভেলপমেন্ট হবে না, নার্ভাস সিস্টেম আক্রান্ত হতে পারে। ঠিক আছে, অনেক সমস্যা আছে, সেটা নিয়ে অনেক পরে ভিডিও করব। বর্তমান সময়ে সয়াবিন যেটা বলেন বা সয়া নাগেট যেটা বলেন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেশে বেশ পরিচিত হয়ে গেছে। ঠিক আছে, শুধু আমার দেশে নয়, বহির্বিশ্বে বিভিন্ন দেশে এটা প্রচুর পরিমাণে পরিচিত। আপনার প্রোটিনের একটা বড় উৎস কিন্তু এই সয়াবিন হতে পারে। একটা গবেষণায় দেখা গেছে আপনার যে প্রাণীজ যে প্রোটিন আপনার খান, মাংস যে খান, তার থেকে প্রায় ডাবল প্রোটিন এই সয়াবিনে পাওয়া যায়। ঠিক আছে, সয়াবিন রান্না করার পরে দেখবেন অনেকটা মাংসর মতো হয়ে যায়, মাসেল হয়ে যায়, নরম হয়ে সফট হয়ে যায়। ঠিক আছে, আপনি এটা খেতে পারেন, আবার সয়াবিনের দুধ খেতে পারেন। হ্যাঁ, এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সয়াবিনটা বেশি খাবেন না, সপ্তাহে আপনি একদিন খেতে পারেন সয়াবিনটা, তাতে আপনার অনেক প্রোটিনের চাহিদা পূরণ হবে। এটা কেন বললাম, কারণ সয়াবিন এটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে তৈরি হয়। ঠিক আছে, এই জন্যে এটা মডিফাইড ফুড আর কি। ঠিক আছে, তো মডিফাইড ফুড খুব বেশি খাওয়ার দরকার নেই। ঠিক আছে, ন্যাচারাল খাবারই খাওয়ার চেষ্টা করবেন। তো এই তো ঠিক আছে, আপনার সয়াবিনটা আপনি প্রতিদিন না পারেন, প্রতিদিন খাওয়াইতে যাবে না, এটা সপ্তাহে একদিন খাবেন, আপনার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। চলুন এবার জেনে আসি কিছুটা সতর্কতা। প্রোটিন শুধু খেলেই হবে না, তার সতর্কতাও জানতে হবে। প্রোটিন কিন্তু হজম হতে বেশ কিছু সময় লাগে, এই জন্য দয়া করে রাত্রে হাই প্রোটিন ডায়েট খাবেন না। রেড মিট, তারপরে ডিম, ঠিক আছে, বড় বড় মাছ, ঠিক আছে। আর আমি যে উৎসগুলো বললাম প্রোটিনের, রাত্রে এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আর যখন প্রোটিন আপনি খাবেন চেষ্টা করবেন খুব বেশি সময় ধরে খাওয়ার, কারণ যত বেশি আপনি চিবাবেন তত বেশি পার্টিকেলগুলো ছোট হবে, তত বেশিটা অ্যাবজর্পশন হবে। এই জন্য চেষ্টা করবেন রাত্রে প্রোটিনটা না খাওয়ার, কারণ এটা অ্যাসিডিটি হতে পারে, বুক জ্বালা পড়া হতে পারে, হজমের ব্যাঘাত ঘটতে পারে। এটা করা যাবে না। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে যে যাদের আসলে প্রোটিন ডিজঅর্ডার আছে, তারা এটা একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা মূলত প্রোটিন শেক খান, যারা অ্যাথলেটিক্স ব্যায়াম করেন, জিমে যান, অনেকে কিন্তু প্রোটিন শেক খান। চেষ্টা করবেন যখন প্রোটিন শেকটা তৈরি করতেছেন তখন সেটাতে আর্টিফিশিয়াল চিনি কিন্তু ইউজ করেন না, তাতে আপনার উপকারের থেকে ক্ষতি বেশি হচ্ছে। আপনি সারাদিন খুব ভোরে উঠে খুব দৌড়দৌড়ি করতেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি প্রোটিন শেক খেতে পারেন। কিন্তু সেই সারাদিন সকালে দৌড়ানোর পরে যদি আপনার সারাটা দিন বসে কাটাতে হয়, আপনি যদি অফিসের যে ডেস্কে বসে কাজ করেন বা আপনি এমন কাজ করতেছেন যেখানে আপনার সারাদিনের ছোটাছুটির পরিমাণ কম, সেক্ষেত্রে আপনি এই প্রোটিন শেকটাকে কিন্তু অ্যাভয়েড করবেন প্লিজ। প্রোটিনের কারণে, ঠিক আছে, আমাদের শরীরের যে বর্জ্য, যে দূষণ, এটা বের করতে কিডনির একটু বেশি এনার্জি নষ্ট হয়, বেশি সময় লাগে। ঠিক আছে, এই জন্যে যাদের কিডনি ফাংশন দুর্বল অথবা যাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ, যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি হয়ে গেছে, প্রোটিন দরকার কিন্তু তাদের কিডনি প্রবলেম আছে, এই জন্যে চেষ্টা করবেন একজন কনসালটেন্টের পরামর্শ নেওয়ার জন্যে, নিয়ে তারপর আপনি প্রোটিনটা নেওয়ার চেষ্টা করবেন। ফাইনালি একটা কথা বলবো,
আপনি ভালো যায় কিছু খান না কেন, সেটা যদি লিমিট অতিক্রম করে ফেলেন সেটা কিন্তু আপনার জন্য বিষ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে যে খাবারই খান সেটা লিমিট অনুযায়ী খাবেন। বিশেষ করে রাত্রে প্রোটিন খাবেন না, রাত্রে ভারী খাবার খাবেন না, সকালে ভারী খাবার খাবেন। যত দিন গড়াবে আপনি হালকা খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। প্রোটিন মূলত আপনার মাসেল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, আপনার ত্বকের ডেভেলপমেন্ট, বোন ডেভেলপমেন্ট, অনেক কিছু। প্রোটিন ছাড়া আসলে অনেক কিছু আমাদের ফাংশন অপরিশোধিত থেকে যায়। ঠিক আছে, আপনার এই প্রোটিন কিন্তু আমাদের শরীরে এনার্জিটাকে কাজে লাগাতে সাহায্য করে। ঠিক আছে, প্রোটিনের গুরুত্ব অন্যরকম। এটা আপনি যদি যখন নিজের সমস্যায় পড়বেন তখন রিয়েলাইজ করবেন। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন যে নিয়মিত শাকসবজি খান, প্রচুর ফলমূল খান। ঠিক আছে, আমি সবসময় বলি থাকি যে আপনার ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। আর আমি আসলে একটু অসুস্থ, যার কারণে ভয়েসটাও ঠিকমতো ক্লিয়ার হয়নি, সমস্যা হয়ে গেছে অনেক জায়গায়। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আমার ইনফরমেশন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।